জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। দেখো, আজকে আমাদের জিওগ্রাফির যে পার্টটি রয়েছে সেই পার্টটি কি, ভারতের ভূপ্রকৃতি। এই ভারতের ভূপ্রকৃতির আজকে আমাদের সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব, কারণ অলরেডি আমাদের এক নাম্বার পার্টটি হয়ে গেছে ভারতের ভূপ্রকৃতি থেকে। আমরা এর আগে ভারতের ভূপ্রকৃতিকে মোট 7টি ভাগে ভাগ করেছিলাম। এই 7টি ভাগের মধ্যে আমাদের অলরেডি দুটো ভাগ হয়ে গেছে, যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, আর 2 নম্বর কি হয়েছে, উত্তরের সমভূমি অঞ্চল। দেখো, আমাদের অলরেডি দুটো পার্ট হয়ে গেছে, উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তরের সমভূমি অঞ্চল। তো আজকে আমাদের আরো থাকলো কয়টা, 5টা টপিক। এই 5টা টপিক থেকে আজকে আমরা চুলছেরা বিশ্লেষণ করব। দেখো, এটি তোমাদের এসএসসি জিডির জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু। তো দেখো, এর আগে আমরা উত্তরে পার্বত্য অঞ্চল প্লাস উত্তরে সমভূমি অঞ্চল নিয়ে আজকে এর আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম, তাই তো। তো আজকে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব? আজকে আমরা মরুভূমি অঞ্চল, এখানে 3 নম্বর দিয়ে দিলাম মরুভূমি অঞ্চল। 4 দেখো দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। 5 আমাদের কি হবে, মধ্য ভারতের উচ্চভূমি। 6 হচ্ছে আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটাকে উপকূলীয় সমভূমি অঞ্চল। কি আমাদের 6 নম্বর হবে উপকূলীয় সমভূমি অঞ্চল, এবং 7 নম্বর হবে আমাদের কি, 7 নম্বর হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জ নিয়ে। তো দেখো, প্রথমে এগুলো সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলে দেই। তোমরা যেহেতু ম্যাপের মধ্যে দেখছো, এটা আমাদের মহান ভারতবর্ষের আমরা টোটাল ভূপ্রকৃতিকে টোটাল 7টি ভাগে ভাগ করেছিলাম। তার মধ্যে 1 হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে উত্তর সমভূমি অঞ্চল। এই দুটো পার্ট যারা তোমরা এখনো দেখোনি তারা অবশ্যই আমাদের যে প্লে লিস্ট রয়েছে সেখানে ভূগোল ক্লাসে গিয়ে তোমরা ভূগোলে গিয়ে দেখবে যে ভারতের ভূপ্রকৃতির প্রথম পার্টটি রয়েছে, সেখানে তোমরা সেই ক্লাসটি দেখে নেবে, এবং নেক্সট ক্লাস যেটা চলছে সেটা তো অবশ্যই দেখবে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একবারই নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখো, এখানে আমাদের যেটা রয়েছে 3 নম্বর পার্টের মধ্যে, সেটা হচ্ছে থর মরুভূমি, তাই না? থর মরুভূমি। দেখো, ভারতে যদি দেখা যায় যে থর মরুভূমি কোন রাজ্যের মধ্যে অবস্থান করছে, তাহলে অবশ্যই আমাদের হয়ে যাবে রাজস্থান রাজ্যের মধ্যে, তাই না? তো রাজস্থান রাজ্যের মধ্যে আমাদের কি রয়েছে, থর মরুভূমি রয়েছে। এবার দেখো, মরুভূমি মানে কি? মরুভূমি মানে বেশিরভাগ জায়গাটা হচ্ছে বালিয়াড়ি, তাই তো। তো সেখানে অনাবৃষ্টি হবে, মানে বৃষ্টি সেখানে হবেই না। এবার দেখো, মরুভূমি সম্পর্কে আমি কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের বলে দিই। দেখো, মরুভূমির যে বালিয়াড়ি, সেটাকে কি বালিয়াড়ি বলা হয়? অনেক ক্ষেত্রে লোয়েস বালিয়াড়ি বলা হয়। লোয়েস বালিয়াড়ি অ্যাকচুয়ালি আমাদের সমুদ্রের পার্শ্ববর্তী বালিয়াড়িকে লোয়েস বালিয়াড়ি বলা হয়। তো আমাদের থর মরুভূমিতে যে ধরনের গাছ জন্মায় সেটা হচ্ছে জেরোফাইট, আর যে মরুভূমি থাকে সেটা হচ্ছে সিরোজেম মৃত্তিকা। পরীক্ষায় আসে যে মরু অঞ্চলের মৃত্তিকা কি নামে পরিচিত, সেটা হয়ে যাবে আমাদের সিরোজেম, তাই না? তোমাদের কিন্তু পরীক্ষায় দেয়। তো সিরোজেম যে মৃত্তিকাটা রয়েছে, এই সিরোজেম মৃত্তিকা কি ধরনের উদ্ভিদ জন্মায়, সেটা হচ্ছে জেরোফাইট। কি? জেরোফাইট। জেরোফাইট উদ্ভিদগুলি আবার কি কি? জেরোফাইট উদ্ভিদগুলি হলো কাঁটা জাতীয় যে ঝোপঝাড় দেখা যায়, যেমন আমরা বলতে পারি খেজুর, এছাড়াও রয়েছে ক্যাকটাস, খেজুর, ক্যাকটাস, হনিমনসা, বাবলা, এই যে ধরনের গাছগুলো ইত্যাদি যে গাছগুলো রয়েছে সেগুলোকে আমরা বলতে পারি জেরোফাইট উদ্ভিদ। এবার দেখো, শুধু কি এগুলো দেখা যায়? দেখো, আগেকার দিনে কথিত রয়েছে যে খেজুর গাছকে কি বলা হয়,
মেসোপটেমিয়া সভ্যতায় আমরা যদি দেখি খেজুর গাছকে কিন্তু জীবন বৃক্ষ বলা হয়, কিন্তু বর্তমানের দিনে আমরা যদি দেখি নারকেল গাছকেও কিন্তু জীবন বৃক্ষ বলা হয়। তো খেজুর গাছ মরুভূমি এলাকায় সব থেকে বেশি জন্মায়, তাই না? এবার দেখো মরুভূমি অঞ্চলে আমরা যদি দেখি, এই থর মরুভূমি অঞ্চলে আমাদের লবণাক্ত হ্রদ দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? লবণাক্ত হ্রদ। যদি বলা হয় ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি, তাহলে হয়ে যাবে সম্বর। এই সম্বর হ্রদটা যদি আমরা দেখি এই রাজস্থানের মধ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে? এছাড়া পচপদ্র আরো অনেক কিছু হ্রদ আমাদের এখানে রয়েছে। এছাড়া বিভিন্ন বালিয়াড়ি দেখতে পাওয়া যায়, যেমন বারখান বালিয়াড়ি, তাই না? এছাড়াও হ্রদ দেখতে পাওয়া যায়, প্লায়া হ্রদ যেটা আমি বললাম। তো আমরা থর মরুভূমি সম্পর্কে বিস্তারিতভাবে পড়বো। প্লাস আমাদের এই যে 4 নম্বর যেটা রয়েছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল। অ্যাকচুয়ালি দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে যদি আমরা দেখি এটা হচ্ছে ত্রিভুজাকৃতি। আমাদের যে দাক্ষিণাত্য মালভূমিটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতি, তাই না? আমাদের ভারতের কি বললাম, দাক্ষিণাত্য মৃত্তিকাটা যে রয়েছে দাক্ষিণাত্য অঞ্চলটা সেটা ত্রিভুজাকৃতি, তাই না? যার 3টি কোণ থাকে তাকে আমরা কি বলছি? তাকে আমরা ত্রিভুজ বলি। তো আমাদের ত্রিভুজাকৃতির ন্যায় দাক্ষিণাত্য অঞ্চলটা। দাক্ষিণাত্য কথার অর্থ হচ্ছে ধাপ বা সিঁড়ি। এবার দেখো এই যে আমাদের দাক্ষিণাত্য মালভূমিটা সেটা কি? সেটা গ্রানাইট প্লাস নিঃশিলা দ্বারা কিন্তু গঠিত। গ্রানাইট প্লাস নিঃশিলা দ্বারা গঠিত। এবং এই যে দাক্ষিণাত্য যে মালভূমিটা রয়েছে সেখানে আমরা যদি দেখি এখানে পশ্চিম ঘাট পর্বতমালা রয়েছে এবং পূর্ব ঘাট পর্বতমালা রয়েছে এইদিকে, ঠিক আছে? এবার দেখো পূর্ব ঘাট পর্বতমালা প্লাস পশ্চিম ঘাট পর্বতমালা, এটাকে আবার যুক্ত করেছে কে? যুক্ত করবে আবার নীলগিরি পর্বতমালা। কি করবে? নীলগিরি। এবার নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম পরীক্ষায় কিন্তু তোমাদের দিয়ে দেয়। নীলগিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা, ঠিক আছে? এবার তার নিচে রয়েছে আমাদের আনাইমালাই। আনাইমালাইয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমতি। তার নিচে রয়েছে আরেকটা পাহাড় যার নাম হচ্ছে কার্ডামন। তো এগুলি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়বো যদিও। আর আমাদের পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? পূর্বঘাট পর্বতমালার কি ধরনের শৃঙ্গ রয়েছে বা কি ধরনের এর উচ্চতম শৃঙ্গের নাম কি, ঠিক আছে? তো এসব আমরা এখনই পুঙ্খানুপুঙ্খভাবে পড়বো। এছাড়াও উপকূল রেখা পড়বো, মধ্য ভারতের উচ্চভূমির মধ্যে কি কি পাহাড় পর্বত রয়েছে, যেমন সাতপুরা, মহাকাল, তাই না, জিন্দাগাড়া, সবকিছু সম্পর্কে আমরা পড়বো। প্লাস উপকূলীয় যে সমভূমিগুলো রয়েছে, সমুদ্র তীরবর্তী এলাকাগুলো, সেগুলো সম্পর্কে পড়বো। প্লাস হচ্ছে আমাদের দ্বীপপুঞ্জগুলো নিয়েও কিন্তু এখন আমরা পড়বো। তো দেখো নেক্সটে চলে যাই। তো নেক্সটে বলার আগে আমি আমাদের রুটিনটা সম্পর্কে একটু বলে দেই। দেখো রুটিন তো আমাদের এটা রুটিন আমাদের সপ্তাহে। এছাড়াও তোমাদের রিকোয়েস্টের ফলে আমরা এই রুটিনটার কিছু পরিবর্তন নিয়ে এসেছি, সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে আমাদের কি কি পরিবর্তন আসলো। তোমাদের যে কমেন্টস, যেটা হচ্ছে কি সপ্তাহে প্রত্যেকদিন তো ভিডিও আনছি আমরা, তার সঙ্গে প্রত্যেকদিন 2 থেকে 3টে করে ভিডিও আনার চেষ্টা করছি। যেহেতু এখানে যেমন সপ্তাহে তো আমাদের প্রত্যেকদিন ভিডিও আসছেই বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে, যেমন কি রয়েছে বার হিসেবে যেমন রয়েছে, যেমন রোববার আমাদের 2টো ক্লাস পাচ্ছ তোমরা, হিন্দি সকাল 9টার দিকে, অঙ্ক পাচ্ছ তোমরা 7টার দিকে। যেমন সোমবারে কোনো ক্লাস নেই, সোমবার শুধু ইতিহাস ক্লাস রয়েছে আমার সন্ধ্যা 7টার সময়। তো এই যে সকালবেলাটা যেহেতু ফাঁকা রয়েছে, এই সকালবেলা তোমাদের আরেকটা ক্লাস দেওয়ার আমরা চেষ্টা করছি, ঠিক আছে? এবার দেখো মঙ্গলবার আমাদের কি রয়েছে, মঙ্গলবার সন্ধ্যা 7টার সময় অর্থনীতি ক্লাস রয়েছে। বুধবার তোমরা স্ট্যাটিক জিকে প্লাস অঙ্কেরও ক্লাস পাচ্ছ, তাই না? বৃহস্পতিবার তোমরা একটা পাচ্ছ। তো বৃহস্পতিবার পরে আমি এখন এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসছি সকাল 9টা AM এ। দেখো বৃহস্পতিবার করে আমার ক্লাস পাচ্ছ তোমরা, তোমাদের রিকোয়েস্টে আমি আরেকটা ক্লাস দিচ্ছি, সেটা কি এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে, হিস্ট্রি, জিওগ্রাফি। এছাড়া তোমাদের সন্ধ্যা 7টার সময় থাকছে কি হিন্দি ক্লাস। তারপর দেখো শুক্রবার ফাঁকা রয়েছে, কিন্তু শুক্রবার তোমরা কিভাবে ক্লাস কিন্তু পাবে সকালবেলা নতুন রুটিন অনুযায়ী। পলিটি ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। শনিবার সকালবেলা আমার ক্লাস পাচ্ছ তোমরা
সকাল 9টার সময় ভূগোল ক্লাস, আর রিজনিং ক্লাস পাচ্ছ তোমরা সন্ধ্যা 7টার সময়। তো দেখো এই হচ্ছে আমাদের রুটিন, কিন্তু এই রুটিনটা আমরা চেঞ্জ করছি। এটা নেক্সট সপ্তাহ থেকে আমাদের পুরোপুরি ভাবে চালু হবে। অলরেডি আমি কিন্তু চালু করে দিয়েছি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে। তো দেখো আজকের ক্লাসটি পুরোপুরি ভাবে শুরু করি। কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে ভারতীয় মরুভূমি অঞ্চল, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ভারতীয় মরুভূমি অঞ্চল কোন রাজ্যের মধ্যে অবস্থিত। মেনলি যদি আমরা দেখি ভারতের হচ্ছে রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থিত। এছাড়া পাকিস্তানে রয়েছে কিন্তু এই থর মরুভূমিটা আমাদের। তো দেখো ভারতীয় মরুস্থলীর বেশিরভাগ অংশই রাজস্থান রাজ্যে অবস্থিত, তাই না? তোমরা অবশ্যই আমাকে রাজস্থানের যে রাজধানী রয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু দিবে, রাজস্থানের রাজধানীর নাম কি। এরপরে দেখো কি রয়েছে, ভারতের মরুভূমি অঞ্চলের উত্তরে পাঞ্জাব সমভূমি, দক্ষিণে গুজরাট সমভূমি এবং পূর্বে আরাবল্লী পর্বতশ্রেণী, পশ্চিমে পাকিস্তানের মরু অঞ্চলে অবস্থিত। দেখো এই যে আরাবল্লী অ্যাকচুয়ালি কিন্তু রাজস্থান রাজ্যের মধ্যে অবস্থিত, তাই না? আরাবল্লী কি বললাম, রাজস্থান রাজ্যে অবস্থিত। এবার আরাবল্লী হচ্ছে ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত। কি বললাম, আরাবল্লী হলো ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত। এটির আবার অপর নামও রয়েছে। দেখো এটিকে অপর নাম কি বলা হচ্ছে, এটিকে ক্ষয়জাত পর্বত বলা হচ্ছে বা অবশিষ্ট পর্বত বলা হচ্ছে। এছাড়াও আরাবল্লীর উচ্চতম যদি শৃঙ্গ দেখি, গুরু শিখর। কি নাম? গুরু শিখর। এর উচ্চতা 1722 মিটার। আরাবল্লীর আরেকটি উচ্চতম শৃঙ্গ রয়েছে যার নাম হচ্ছে মাউন্ট আবু। নেক্সট দেখো কি রয়েছে, এই অঞ্চলে বহু শিব ও বারখান বালিয়াড়ি দেখা যায়। তার মানে আমাদের রাজস্থানে কি কি দেখা যায়? শিব বালিয়াড়ি আর বারখান বালিয়াড়ি। অনেক লবণাক্ত ছোট হ্রদ যেমন ধান, প্লায়া, যেমন হচ্ছে দিদিওয়ানা, কুচামন, সারগাল, এগুলো হচ্ছে ছোট ছোট হ্রদ দেখতে পাওয়া যায়। হ্রদ মানে জলাশয়, তাই না? অনেক বড় লবণাক্ত হ্রদ যেমন হচ্ছে সম্বর হ্রদ এখানে দেখতে পাওয়া যায়। আর সম্বর ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কিন্তু। নেক্সট দেখো, এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হলো লুনি নদী। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটি ভারতের অন্তর্বর্তী নদী। দেখো লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বর্তী নদী বা অন্তঃবাহিনী নদী। দেখো অন্তঃবাহিনী নদীর এখন যদি আমি সংজ্ঞা দিতে যাই তাহলে কি হবে, যে নদী একই দেশের মধ্যে উৎপত্তি লাভ করে সেই দেশের মধ্যে বিলীন হয়ে যায় তাকে আমরা কি বলবো, অন্তঃবাহিনী নদী। এবার দেখো লুনি আমাদের রাজস্থান রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে এবং আমরা যদি দেখি গুজরাটের কচ্ছ রণে গিয়ে পতিত হচ্ছে কিন্তু। তাই লুনিকে আমরা কি বলি, অন্তঃবাহিনী নদী। নেক্সট দেখো কি নেক্সট কি রয়েছে দেখে নিই। দেখো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, এখানে আমরা ম্যাপ রেখেছি। এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের অন্তর্গত, তাই না? এটা ত্রিভুজাকৃতি। এবার দেখো কি বলছে, উপদ্বীপীয় মালভূমির মূল ভূখণ্ডটির নাম কিন্তু দাক্ষিণাত্য মালভূমি। এই যে আমাদের এটা কি ভারতের, এটা হচ্ছে একটা উপদ্বীপ, তাই না? উপদ্বীপীয় কি বলছে, মূল ভূখণ্ডটির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এবার দেখো কি বলছে নেক্সট লাইন, উত্তরে বিন্ধ্য পর্বত। উত্তরে যদি আমরা দেখি এখানে কি রয়েছে, বিন্ধ্য পর্বত রয়েছে। দক্ষিণে কন্যাকুমারী, এখানে আমাদের কন্যাকুমারিকা রয়েছে। পূর্বে পূর্বঘাট পর্বতমালা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, এটা হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বতমালা, তাই না? এবার দেখো এই পূর্বঘাট পর্বতমালার অপর নাম কিন্তু আবার মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি, মলয়াদ্রি। এবং দেখো পশ্চিমঘাট পর্বতমালা, এটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটি পর্বতমালা রয়েছে, তার নাম হচ্ছে পশ্চিমঘাট, যার অপর নাম আবার সহ্যাদ্রি। এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি, মলয়াদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি, সেটা হচ্ছে সহ্যাদ্রি। এর মধ্যবর্তী অংশে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু অবস্থিত। এবার দেখো কোন কোন রাজ্যের মধ্যে এই দাক্ষিণাত্য মালভূমিটা অবস্থিত। মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু রাজ্যের মালভূমি এই অঞ্চলে কিন্তু অন্তর্গত। কোন কোন রাজ্য আরেকবার বলছি, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এই যে রাজ্যগুলো কিন্তু
দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত। এবার দেখো নেক্সট কি বলছে, দাক্ষিণাত্য মালভূমির বৈশিষ্ট্য, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। দেখো আজকের নেক্সট পয়েন্টটা কি, দাক্ষিণাত্য মালভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। দক্ষিণের যে মালভূমিটা রয়েছে তার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে এখন আমরা আলোচনা করব। ক নম্বরে কি রয়েছে দেখো, এই মালভূমিটি ত্রিভুজাকৃতি, কিছুক্ষণ আগে যেটা বললাম, 3 দিকে পর্বত বিস্তৃত। এগুলির মধ্যে উত্তরে আছে সাতপুরা, ভীষণ ইম্পর্টেন্ট, সাতপুরা মহাকাল পর্বতশ্রেণী। পশ্চিমে আছে পশ্চিমঘাট পর্বতমালা, সহ্যাদ্রি, এবং পূর্বে আছে পূর্বঘাট পর্বতমালা, মলয়াদ্রি। বুঝতে পারলে? তো এর চতুর্দিকে তিন দিকে কি রয়েছে, 3 দিকে ঘিরে কিন্তু 3টি পর্বতশ্রেণী রয়েছে। উত্তরে কি বললাম, উত্তরে রয়েছে আমাদের সাতপুরা বা মহাকাল পর্বতশ্রেণী, পূর্বে রয়েছে পূর্বঘাট পর্বতশ্রেণী বা মলয়াদ্রি, পশ্চিমে রয়েছে আমাদের কি পশ্চিমঘাট পর্বতশ্রেণী বা সহ্যাদ্রি। এবার দেখো খ নম্বরটা কি রয়েছে, এই অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূভাগ বা শিল্ড মালভূমির অংশ। নেক্সট দেখো গ নম্বরটা, এই অঞ্চলটি গ্রানাইট, নিস প্রভৃতি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা কিন্তু গঠিত, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো কি বললাম, এটি গ্রানাইট এবং নিস শিলা দ্বারা কিন্তু গঠিত। নেক্সট দেখো ঘ নাম্বার, এই মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে ঢালু এবং উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ ক্রমশ উঁচু। নেক্সট দেখো, এই মালভূমিটির উত্তর পশ্চিমে বা পশ্চিমাংশে লাভা গঠিত ডেকান ট্রাপ অঞ্চলে কিন্তু এটি অন্তর্গত বা ডেকান ট্রাপ দেখা যায় এখানে। বুঝতে পারলে? এটা তোমরা সকলেই স্ক্রিনশট করে রাখতে পারো, কিংবা এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখতে পারো। নেক্সট দেখো কি রয়েছে, দেখো উপদ্বীপীয় মালভূমির আঞ্চলিক শ্রেণীবিভাগ। এবার উপদ্বীপীয় যে মালভূমিটা রয়েছে আমাদের, সেটার আঞ্চলিক শ্রেণীবিভাগ বলা হচ্ছে। প্রথমে দেখো সাতপুরা মহাকাল পর্বতশ্রেণী। আমি কি বললাম, উপরে আমাদের সাতপুরা এবং মহাকাল যে পর্বতশ্রেণী রয়েছে সেটা সম্পর্কে জানবো এখন। দেখো নর্মদা তাপ্তি নদীর মাঝখানে অবস্থিত সাতপুরা হলো একটি হোস্ট বা স্তূপ জাতীয় পর্বতশ্রেণী। তো এখানে আমাদের দুটো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, নর্মদা আর তাপ্তি। নর্মদা আর তাপ্তি হলো আমাদের পশ্চিম বাহিনী নদী, আর সাতপুরা হলো একটি কি হোস্ট বা স্তূপ জাতীয় কিন্তু পর্বতশ্রেণী। এটিও কিন্তু পরীক্ষায় দেয় যে সাতপুরা কি জাতীয় পর্বতশ্রেণী, হোস্ট বা স্তূপ জাতীয় পর্বতশ্রেণী। মানে যে পর্বতশ্রেণী ধাপে 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 সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো, স্তূপ পর্বত বলবো। নেক্সট দেখো, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ যেটা পরীক্ষায় আসে, ধূপগড়। এর উচ্চতা কত, 1350 মিটার। 1350 মিটার। তাহলে কি হলো, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, যার উচ্চতা 1350 মিটার। তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। ভীষণ ইম্পর্টেন্ট, অমরকণ্টক কিন্তু পরীক্ষায় আসে। আর অমরকণ্টক থেকেই 3টি নদী উৎপত্তি, যার মধ্যে মেন নদী হচ্ছে আমাদের নর্মদা। এর উচ্চতা কত, এর উচ্চতা 1057 মিটার। বোঝা গেল? নেক্সট চলো, এরপরে রয়েছে পশ্চিমঘাট পর্বতশ্রেণী। পশ্চিমঘাট পর্বতশ্রেণী সম্পর্কে আমরা জেনে নেই। দেখো কি রয়েছে, দেখো পশ্চিমঘাট পর্বতশ্রেণীর দৈর্ঘ্য প্রায় 1600 কিমি এবং গড় উচ্চতা প্রায় 1200 মিটার। নেক্সট দেখো কি রয়েছে, এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই, উচ্চতা 1646 মিটার। এটি কিন্তু আবার মহারাষ্ট্রেরও উচ্চতম শৃঙ্গ। পরীক্ষায় দিয়ে যায় যে পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি, কলসুবাই। এর উচ্চতা কত, 1645 মিটার। কিন্তু এখানে আরেকটি কোশ্চেন আসে, সেটা কি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের উচ্চতম শৃঙ্গের নাম কি। তবু আমাদের সেম অ্যান্সার হবে কলসুবাই। নেক্সট দেখো, এই পর্বত শ্রেণীর বা এই পর্বতের নাসিকের নিকট থলঘাট
ও পুনের নিকট ভোরঘাট গিরিপথ অবস্থিত। তো দেখো দাক্ষিণাত্য যে মালভূমিটা রয়েছে তার পশ্চিম ঘাট যে পর্বতশ্রেণী রয়েছে সেখানে দুটি কি রয়েছে আমাদের গিরিপথ রয়েছে, একটা হচ্ছে থলঘাট, একটা পুনের নিকট হচ্ছে আমাদের ভোরঘাট, আর নাসিকের নিকট হচ্ছে আমাদের থলঘাট। পরীক্ষায় কিন্তু দিয়ে দেয় থলঘাট আর ভোরঘাট। আর নিচে আনাইমালাইয়ের কাছে রয়েছে আমাদের পালঘাট। ঠিক আছে, এখন দেখো নিচের পয়েন্ট কি রয়েছে। পশ্চিমবঙ্গ পর্বতের দক্ষিণাংশে গ্রানাইট নিঃশিলা দ্বারা কিন্তু গঠিত, যেটা কিছুক্ষণ আগে হয়ে গেল। এই পার্বত্য অঞ্চলে গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গাভদ্রা প্রভৃতি নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। তো দাক্ষিণাত্য যে মালভূমিটা রয়েছে তার পশ্চিমের যে পর্বতশ্রেণীটা রয়েছে সেখানে এই পশ্চিমের পর্বতশ্রেণী থেকে কোন কোন নদী উৎপত্তি লাভ করেছে? গোদাবরী, কৃষ্ণা, তুঙ্গাভদ্রা। আর গোদাবরী হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের মধ্যে দীর্ঘতম নদী। কি বললাম? গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। যদি এর দৈর্ঘ্য দেখি 1465 কিলোমিটার। ঠিক আছে, এখন নেক্সট দেখো কি রয়েছে, নীলগিরি পর্বতশ্রেণী। এই নীলগিরি পর্বতশ্রেণী সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো। দেখো কি রয়েছে নীলগিরি পর্বতশ্রেণী। দেখো পশ্চিমঘাট পর্বতমালা ও পূর্বঘাট পর্বতমালাকে দক্ষিণে নীলগিরি পর্বতে মিলিত হয়েছে। কি বললাম, এখানে যদি আমাদের পূর্বঘাট পর্বতমালা থাকে, এখানে যদি আমাদের পশ্চিমঘাট থাকে, সেটাকে যুক্ত করছে কে, মিলন করছে হচ্ছে আমাদের এই নীলগিরি পর্বতশ্রেণী। আর নীলগিরির নেক্সট যে লাইনটা রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। উচ্চতা কত? 2637 মিটার। তো নীলগিরি হচ্ছে কি, আবার বলছি, পশ্চিম ঘাট পূর্ব ঘাটকে একসঙ্গে যুক্ত করেছে নীলগিরি। যা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে দোদাবেতা। পরীক্ষায় কিন্তু বারবার দিয়ে যায় দোদাবেতা, যার উচ্চতা হচ্ছে 2637 মিটার। নেক্সট দেখো কি রয়েছে, নীলগিরির দক্ষিণে পালঘাট গিরিপথ। কি বললাম? নীলগিরির দক্ষিণে পালঘাট গিরিপথ কিন্তু অবস্থিত। এর আগে আমরা থলঘাট আর ভোরঘাট দেখলাম, তাই না? কিন্তু এখন আমরা কি দেখছি? পালঘাট পালঘাট গিরিপথ দেখছি কিন্তু। এরপরে দেখো নীলগিরির পাদদেশে বিখ্যাত শৈল শহর উটি, পরীক্ষা কিন্তু আসে, অবস্থিত। নেক্সট দেখো এই গিরিপথের দক্ষিণে ঘন অরণ্য ঢাকা আনাইমালাই পর্বতের আনাইমুদি আনাইমুদি হয়, যার উচ্চতা হচ্ছে 2695 মিটার। এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনামুদি বা আনাইমুদি, যেটা কি আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ বা দক্ষিণ ভারতের এটি সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি বা আনাইমুদি অ্যাকচুয়ালি বলা হয়, যার উচ্চতা যদি আমরা দেখি 2695 মিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাই আমরা, কি রয়েছে, পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতমালা বা যদি আমরা বলতে পারি মলয়াদ্রি। দেখো এটি কোথায় রয়েছে? করমণ্ডল উপকূলের প্রায় সমান্তরালে বিচ্ছিন্ন কতগুলি শৈলশিরার সমষ্টি হলো পূর্বঘাট পর্বতমালা বা মলয়াদ্রি। কি বললাম? এই যে অ্যাকচুয়ালি এই পর্বতশ্রেণীটা ক্ষয়জাত পর্বতশ্রেণীর মধ্যে পড়ছে, মানে মাঝে মাঝে ক্ষয় পেয়ে গেছে। এই পর্বতশ্রেণীটা মাঝে মাঝে কি হয়েছে? ক্ষয় পেয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের পূর্বঘাট পর্বতমালা, যার অপর নাম হচ্ছে কি মলয়াদ্রি। পরীক্ষা কিন্তু দিয়ে দেয়। দেখো এটি ক্ষয়জাত পর্বত। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাডা। উচ্চতা কত? 1690 মিটার। পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। মহেন্দ্রগিরির উচ্চতা হচ্ছে 1501 মিটার। অ্যাকচুয়ালি আমরা কোন্ডা এর উচ্চতা কিন্তু আমরা যদি দেখি 1680। পূর্বঘাটের উল্লেখযোগ্য পর্বতশ্রেণী বোঝা গেল। তাহলে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জিন্দাগাদা, যার উচ্চতা 1690 মিটার। এছাড়া অমরাকন্ডা,
এছাড়াও রয়েছে আমাদের কি মহেন্দ্রগিরি কিন্তু উল্লেখযোগ্য পর্বতশ্রেণী। নেক্সট চলে যাই, কি রয়েছে মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি। মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি এখন আমরা দেখব, যেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, আর হচ্ছে আমাদের যদি বলি ছত্তিশগড়ের বুন্দেলখন্ড, বাগেলখন্ড প্লাস ঝাড়খণ্ডের চন্নাগপুর মালভূমি, এই অংশ মানে মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমির কিন্তু অংশ। দেখো কি রয়েছে মধ্য ভারতের উচ্চভূমি, যেমন হচ্ছে পশ্চিমে আরাবল্লী কোথায় কোথায় রয়েছে, দক্ষিণে নর্মদা নদী, দাক্ষিণাত্য মালভূমি, পূর্বে পূর্ব ভারতের উচ্চভূমি এবং উত্তরে উত্তর ভারতের সমভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত উচ্চভূমিকে বলা হয় মধ্য ভারতের উচ্চভূমি। তো এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, কোথায় কোথায় রয়েছে সেটা সম্পর্কে। এরপর নেক্সট লাইন দেখো, পূর্ব ভারতের উচ্চভূমি সমগ্র ঝাড়খণ্ড রাজ্য, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের অংশবিশেষ নিয়ে এই মালভূমি কিন্তু গঠিত। দেখো পশ্চিমবঙ্গের যে মালভূমিটা রয়েছে সেটা কিন্তু মধ্য এবং পূর্ব ভারতের উচ্চভূমির কিন্তু একটা অংশ বা পার্ট বলতে পারি আমরা। নেক্সট দেখো উপকূলীয় সমভূমি অঞ্চল, সমুদ্রের যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেটাকে আমরা বলছি উপকূলীয় সমভূমি অঞ্চল। দেখো আমি শুধু দক্ষিণ দিকটা একটু এঁকে দেখানোর চেষ্টা করছি। দেখো এটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে আমাদের আরাবিয়ান সি মানে আরব সাগর, আর নিচে আমাদের কি রয়েছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। এবার দেখো কি রয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চল। উপকূলীয় সমভূমি অঞ্চল বলতে সমুদ্রের যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে সেটাকে আমরা উপকূলীয় সমভূমি অঞ্চল বলতে পারি। ঠিক আছে, উপকূলীয় সমভূমি অঞ্চল হচ্ছে এই জায়গাটুকু। তো দেখো পূর্ব দিকে আমরা যদি দেখি 5টা রাজ্য এবং পশ্চিম দিকে আমরা পূর্ব দিকে 4টা রাজ্য আর পশ্চিম দিকে 5টা রাজ্য, টোটাল হচ্ছে 9টা রাজ্য কিন্তু আমাদের উপকূলীয় সমভূমির মধ্যে পড়ছে। তো কি কি রয়েছে দেখো, উপকূলীয় সমভূমি অঞ্চলকে আমরা মোটামুটি দুটি ভাগে ভাগ করতে পারি, যেমন পশ্চিম উপকূলীয় সমভূমি, পূর্ব উপকূলীয় সমভূমি। তো এখানে উপকূলীয় সমভূমিকে দুটি ভাগে ভাগ করছে। এক নম্বর হচ্ছে কি বলছে পূর্ব উপকূলীয় সমভূমি, 2 নম্বর বা খ নম্বর বলছে পশ্চিম উপকূলীয় সমভূমি। এবার প্রথম পয়েন্টটা দেখো পশ্চিম উপকূলীয় সমভূমি মানে এদিকেরটা বলছে, যেটাকে আমি খ ধরলাম। এবং কি বলছে উত্তরে কচ্ছের রণ থেকে, এই যে এখানে কচ্ছের রণ আমাদের রয়েছে, দক্ষিণে কন্যাকুমারী, এখানে আমাদের নিচে কন্যাকুমারী রয়েছে তামিলনাড়ুর, পর্যন্ত অঞ্চল জুড়ে পশ্চিম উপকূলীয় সমভূমি বিস্তৃত। পশ্চিম উপকূল সমভূমি অঞ্চলকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? 4টে ভাগে। সেই 4টা ভাগ আমরা দেখে নিব এখন। তো সেই 4টা ভাগ কি কি রয়েছে দেখে নেই। দেখো এক হচ্ছে গুজরাট এর উপকূল সমভূমি, এটা গুজরাট রাজ্যের মধ্যে রয়েছে। উত্তরে কচ্ছ এবং কাথিয়াবাড় থেকে দক্ষিণে মহারাষ্ট্রের উত্তর সীমা পর্যন্ত এটি বিস্তার লাভ করেছে। এটি কিন্তু ভারতের মধ্যে দীর্ঘতম উপকূল রেখা। গুজরাটের যে উপকূল রেখা সেটা হচ্ছে দীর্ঘতম উপকূল রেখা। বোঝা গেল? নেক্সট দেখো পরীক্ষায় যেটা বারবার আসে, কোঙ্কণ উপকূলের সমভূমি। মহারাষ্ট্রের উত্তর সীমা অর্থাৎ সুরাটের কিছুটা দক্ষিণ থেকে গোয়া পর্যন্ত কোঙ্কণ উপকূল সমভূমি বিস্তৃত। পরীক্ষায় আসে যে কোন রাজ্যের উপকূলকে কোঙ্কণ উপকূল বলা হয়, তাহলে তোমাদের কি অ্যান্সার হবে? তাহলে তোমাদের অ্যান্সার হবে মহারাষ্ট্র উপকূলকে আমরা কোঙ্কণ উপকূল কিন্তু বলবো। নেক্সট দেখো 3 নম্বর কি রয়েছে কর্ণাটক উপকূলের সমভূমি। কর্ণাটক উপকূলকে আমরা কর্ণাটক উপকূলই বলবো। দেখো গোয়ার দক্ষিণে কারাওয়ার উপকূল থেকে কান্নানর পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এরপরে দেখো নেক্সট মালাবারের উপকূল সমভূমি। এটা মালাবারের উপকূল সমভূমি পরীক্ষায় বারবার দিয়ে দেয়, মানে কোন রাজ্যের উপকূল রেখার নাম মালাবার উপকূল রেখা। তো আমরা জানবো যে হচ্ছে কেরালা রাজ্যের উপকূল রেখাকে আমরা কি বলি? মালাবার উপকূল রেখা। এখানে কিন্তু আমরা মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 সালে। মোপলা বিদ্রোহ হয়েছিল এই মালাবার উপকূলে। এই মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কি বলা হয়? কয়াল বলা হয়। কেরালায় যদি আমরা হ্রদ দেখতে যাই সেই হ্রদগুলিকে বলবো আমরা কি? কয়াল। তো মালাবার
অ্যাকচুয়ালি মালাবার উপকূল অঞ্চল। তো মালাবারের উপকূলবর্তী এলাকায় যে উপহ্রদগুলি দেখতে পাওয়া যায় সেটার নাম কি? কয়াল। দেখো কান্না নদী থেকে একেবারে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত মালাবার উপকূল সমভূমি কিন্তু। দেখে নাও। নেক্সট দেখো কি রয়েছে, পূর্ব উপকূলের সমভূমি। পশ্চিম উপকূলের সমভূমিকে আমরা 4টি ভাগে ভাগ করলাম, আর পূর্ব উপকূলের সমভূমিকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারবো। পূর্ব উপকূলের সমভূমি দেখো, এই উপকূল পশ্চিম উপকূল অপেক্ষা বেশি প্রশস্ত। উত্তর থেকে দক্ষিণে এই সমভূমিকে 2টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উত্তর সরকার উপকূল, আর একটা হচ্ছে করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল। দেখো উত্তর সরকার উপকূল সম্পর্কে আমরা জেনে নিই। এই উপকূল উত্তরে সুবর্ণরেখা নদীর মোহনা থেকে দক্ষিণে কৃষ্ণ নদীর মোহনা পর্যন্ত কিন্তু বিস্তৃত। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি সুবর্ণরেখা নদী আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, তাই না? তো আমরা যদি মেন ধরি উত্তর সরকার উপকূল, অ্যাকচুয়ালি উড়িষ্যা উপকূল প্লাস অন্ধ্র উপকূল, এই দুটো উপকূলকে যুক্ত করলে আমরা পাবো উত্তর সরকার উপকূল। বোঝা গেল? এছাড়া আমি বলি যে উড়িষ্যা উপকূলের আরেক নাম হচ্ছে আমাদের কি? উড়িষ্যা উপকূলের আরেক নাম হচ্ছে উৎকল উপকূল। উৎকল বঙ্গ আমরা বলি না, যখন আমাদের জাতীয় সঙ্গীত পড়ি তখন উৎকল বঙ্গ যে উচ্চারণ করি, তো উৎকল বলতে আমরা বোঝাই উড়িষ্যা রাজ্যকে। প্লাস উড়িষ্যা প্লাস অন্ধ্রপ্রদেশ, এই দুটি একযোগে আমরা বলতে পারি এই উত্তর সরকার উপকূল। এবার দেখো নিচে রয়েছে করমণ্ডল উপকূল বা তামিলনাড়ু উপকূল। কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত পূর্বের উপকূল রেখা কিন্তু বিস্তৃত। এবার দেখো এই তামিলনাড়ু উপকূলে কিছু জন্য ইম্পর্টেন্ট, এই তামিলনাড়ু উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয়, যেখানে বছরে 2বার কিন্তু বৃষ্টিপাত হয়। এবার আগমনের ফলে একবার প্রত্যাবর্তনের ফলে এই তামিলনাড়ুর মধ্যে রাজ্যের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হয়। নেক্সট দেখো ভারতীয় দ্বীপপুঞ্জ। এবার দেখো আমি বলেছিলাম যে ভারতীয় দ্বীপপুঞ্জ বেসিক্যালি আমাদের দুটো যে সমুদ্র রয়েছে, বে অফ বেঙ্গল প্লাস আরাবিয়ান সি মানে আরব সাগর, যে আরব সাগরটা রয়েছে। আরব সাগরের রানী কাকে বলে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে। কিন্তু কি বললাম, আরব সাগরের রানী কাকে বলা হয় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। বোঝা গেল? এবার দেখো কি রয়েছে ভারতীয় দ্বীপপুঞ্জ। দেখো ভারতীয় দ্বীপপুঞ্জ মোটামুটি 2টি ভাগে কিন্তু বিভক্ত। যথা এক নম্বর কি রয়েছে বা ক নম্বর রয়েছে বঙ্গোপসাগরের দ্বীপপুঞ্জ। দেখো কি বলেছে বঙ্গোপসাগর সম্পর্কে। বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপগুলির মধ্যে আন্দামান ও নিকোবর, যেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 ডিগ্রি চ্যানেল ভীষণ ইম্পর্টেন্ট, দ্বীপপুঞ্জ প্রধান। নেক্সট লাইন দেখো কি রয়েছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দ্রা পয়েন্ট বা পিকমিলিয়ন পয়েন্ট নিকোবরে কিন্তু অবস্থিত। ভারতের যে শেষ সীমানা সেটা আমাদের এই যে নিকোবর যে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু অবস্থিত, বে অফ বেঙ্গলে। বোঝা গেল? এবার দেখো খ নম্বর কি রয়েছে আরব সাগরের দ্বীপপুঞ্জ। দেখো কি রয়েছে আরব সাগরের অবস্থিত দ্বীপগুলি হলো কি আমিনদিঘি, লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ। এদের একসঙ্গে লাক্ষাদ্বীপ কিন্তু বলা হয়। অ্যাকচুয়ালি লাক্ষাদ্বীপ কি? এগুলি হলো প্রবাল গঠিত দ্বীপ, সমুদ্রের বুকে অগণিত প্রবাল কীটের দেহ সঞ্চিত হয়ে দ্বীপগুলির সৃষ্টি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি লাক্ষাদ্বীপটা হলো কি অগণিত সমুদ্রের যে অগণিত কীট রয়েছে সেগুলো মরে সেগুলো থেকে আমাদের এই লাক্ষাদ্বীপটা কিন্তু কি হয়েছে সৃষ্টি হয়েছে। তো দেখো এই ছিল আজকে আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে।